তো আজকের ভিডিওতে আমরা তুলনা করব বাংলাদেশ আর মিয়ানমারের সামরিক শক্তি, শাসন ব্যবস্থা, জনসমর্থন, অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক কূটনীতি এবং সবকিছু আমরা তথ্যভিত্তিক ইনফোগ্রাফিক দিয়ে বিশ্লেষণ করব। চলুন শুরু করি। তো ১ম তুলনা যেটা আসবে সেটা হচ্ছে আসলে মিলিটারি পাওয়ার এবং এক্সপেরিয়েন্স নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের মিলিটারি প্রায় ১,০০,০০০ উইকিপিডিয়া হিসাব অনুসারে ১,৪০,০০০ বা ১,৫০,০০০ লোক আছে। কিন্তু আ মিয়ানমারের কিন্তু হচ্ছে রিজার্ভ ফোর্স অনেক বেশি আছে। হ্যাঁ? সো প্যারামিলিটারি তারপরে রিজার্ভ ফোর্স সবকিছু মিলিয়ে প্রায় ৩,০০,০০০ আ সোলজার আসলে মিয়ানমার আর্মিতে আছে। এখন যে কারণে বলছিলাম যে আমাদের আসলে আর্মি যে ওভার বাজেট আমাদের দেশের তুলনায় মানে আমরা খরচ করছি প্রায় $4.7 বিলিয়ন এই আর্মির জন্য। এবং মিয়ানমার আর্মি তার চাইতে বড় সাইজের আর্মি ওরা কিন্তু খরচ করছে কম। সেখানে ওদের খরচ মাত্র হচ্ছে $2 বিলিয়ন। ঠিক আছে? সো এজন্য আমি বলছিলাম যে এটা আসলে সবচেয়ে ব্যয়বহুল একটা ভেড়ার দল। যাই হোক, এবার আপনারা যদি একটু ইকুইপমেন্ট গুলোর দিকেও দেখেন যে আপনারা মানে শুধুমাত্র একটা আর্মির সাথে যখন একটা আর্মির কম্পেয়ার করবেন সেটা শুধুমাত্র যে মানে নাম্বার অফ ট্যাংকস বা নাম্বার অফ সোলজার্স দিয়ে হয় তা না। একটা স্ট্র্যাটেজিক ব্যাপার থাকে। তারপরে ব্যাপার থাকে সেটা হচ্ছে যে আপনার শাসন ব্যবস্থা বা রাজনৈতিক স্থিতিশীলতা একটা দেশের। সো এই জিনিসগুলো বিবেচনায় আনতে হয়। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা যদিও প্রায় ১,৪০,০০০ বা ৫০,০০০ এবং বাজেট $৪.৭ বিলিয়ন। আ সে তুলনায় মিয়ানমারের সেনা সংখ্যা বেশি এবং যুদ্ধের অভিজ্ঞতার কথা যদি বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা অনেক বেশি। কারণ হচ্ছে এরা প্রতিনিয়তই যুদ্ধ করছে। আর বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই কোনো যুদ্ধ করেনি। ২-১ টা শান্তিরক্ষা মিশনে গিয়েছে যেখানে আসলে সেটা অ্যাক্টিভ কোনো যুদ্ধ না। সেটা জাতিসংঘ নিয়ন্ত্রিত, জাতিসংঘ আ যেটাকে ব্যবস্থা করে। এখন একেবারেই মানে অ্যা অকার্যকর একটা সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে লাগিয়েছিলেন কিছু কনস্ট্রাকশন এর কাজ-টাজ দিয়ে যে এটলিস্ট অন্তত কিছুটা মানে করে খাওয়ার মতো যে একটা ব্যাপার সেটা যেন থাকে। কিন্তু যুদ্ধের কোনো এক্সপেরিয়েন্স ওদের নাই। আর ওইদিকে মিয়ানমার সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনী কিন্তু হচ্ছে যে শুধুমাত্র যে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যদি যুদ্ধ লাগে তার সাথে যুদ্ধ করতে হবে তা না। ১ম এই কিন্তু ওদেরকে যুদ্ধ করতে হচ্ছে আরাকান আর্মির সাথে। তার আগে অবশ্য আরসা যেটা হচ্ছে যে আপনার জিহাদি গ্রুপ রোহিঙ্গাদের সেটার সাথেও কিন্তু লাগবে। সো আমরা যখন যুদ্ধ করতে যাব আমরা কিন্তু শুধুমাত্র একটা পক্ষের সাথে লড়াই করব তা না। আমরা একাধিক মিলিটারি আছে। মিয়ানমারের মনে হয় যে এভাবে যদি হিসাব করতে যান হয়তো দেখা যাবে যে অর্ধেক মানুষই আসলে কোন না কোনভাবে মিলিটারি বা আর্মি এদের সাথে যুক্ত আছে। সো উ উ তার চেয়ে বড় কথা হচ্ছে এক্সপেরিয়েন্স। ঠিক আছে? আমাদের জেনারেলদের ভুরির কথা আপনাদেরকে বলেছিলাম। আপনি নিজেরাই একটু গুগল করে দেখুন আমাদের জেনারেল যারা আছেন তাদের মানে ফিটনেস এর যে অবস্থা, তাহলে বোঝা যায় আসলে যে বাকি যারা আছে তাদের কি অবস্থা হবে এবং এনারা কিভাবে আসলে লিড করবেন। তাই না? তো এখন এর পরের পর্যায়ে যাই। এবার আমরা একটু রাজনৈতিক স্থিতিশীলতা বা শাসন ব্যবস্থা সেটা নিয়ে কথা বলি। আমাদের দুটো ক্ষেত্রেই কিন্তু এখানে হচ্ছে যে আপনার জানেন যে মিয়ানমারের সরকার আসলে মিলিটারি হুন্টা আ যে সরকার যাদেরকে বলা হয় যে যারা আসলে মিলিটারি দ্বারাই শাসিত হচ্ছে গত কয়েক দশক ধরে। সেই 1962 র পর থেকে আসলে এরা মিলিটারি শাসন কোন না কোনভাবে চলছে। এবং এরা মানে পুরো আ মানে যেহেতু ওদের হাতে ক্ষমতা আছে যেকোনো নিয়ন্ত্রণ সবকিছুই ওদের হাতে আছে এবং ওরা এভাবে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে কি সরকার আছে? একটা ইন্টারিম সরকার আছে যে সরকার যার কথা পুলিশ শোনে না, আর্মি এসে ধমক দেয় তাকে এবং আমাদের সরকারের নেগোসিয়েশন এর কোনো পাওয়ার কোনো কিছুই নাই। গভর্নেন্স হচ্ছে খুবই উইক এবং স্মরণকালের সবচাইতে ভয়াবহতম উইক বলা যেতে পারে। ঠিক আছে? এখন আর আমাদের আয়রন লেডি ক্ষমতায় নাই যে মিয়ানমারকে ধমক দিয়ে চুপ করে রাখবে বা আন্তর্জাতিক মহল থেকেও যে কোন রকমের সাপোর্ট পাবে সে ধরনের অবস্থা নাই। সো এখন যেকোনো দেশের একটা রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু হচ্ছে যে যেকোনো যুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন উম এই এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই আর্মিকে ১৯৭১ সালের যে আর্মি, সেই আর্মি কিন্তু এই আর্মি না। বাংলাদেশের যে বর্তমান যে আর্মি, এই আর্মিকে বাংলাদেশের সাধারণ মানুষ কোনভাবেই কিন্তু সাপোর্ট করবে না কোন রকমের যুদ্ধে। কারণ হচ্ছে যে এই যুদ্ধটা জনগণের উপরে চাপিয়ে দেয়া যুদ্ধ। এই যুদ্ধটা হচ্ছে আমাদের সেনাবাহিনী এবং ইউনুস এদের এদের সম্মিলিত ব্যর্থতার ফলাফল হচ্ছে এই যুদ্ধটা হবে যদি হয়। ঠিক আছে? যেটাকে হয়তো ব্যুরোক্রেসি দিয়ে, ডিপ্লোমেসি দিয়ে অনেকভাবেই হয়তো এটাকে বন্ধ করা যেত।
কিন্তু সেই পথেই আমরা যাচ্ছি। গত কয়েক মাসের মানে যতগুলো জেলে আমাদের দেশ থেকে ধরে নিয়ে গেছে, সেটা হয়তো আপনারা খবরাখবর একটু আধটু দেখেছেন। কিন্তু পুরো খবর কিন্তু আসে না। কিন্তু সেই তুলনায় বাংলাদেশ থেকে কিন্তু কোন প্রতিক্রিয়া বা কিছুই দেখানো হয়নি। এবং এখন প্রস্তুতি চলছে সেন্ট মার্টিন না, সেন্ট মার্টিন থেকে আরো ভিতরে গিয়ে মিয়ানমারের যে করিডোর, ঠিক আছে? সেই করিডোরের জন্য সেখানে হচ্ছে যে বহুজাতিক একটা প্রস্তুতি চলছে, যেটা হয়তো মানে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপও নিতে পারে। এবার আমরা আসুন দেখি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা। যেকোনো যুদ্ধে আন্তর্জাতিক সম্পর্ক একটা বড় ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে যখন আপনি সাপোর্ট পাবেন যেকোনো বিষয়ে, তখন হচ্ছে যে আপনার জন্য যেমন লড়াইটা সহজ হয় এবং সেটা জয়ের জন্য বা নেগোসিয়েশন এর জন্য নানানভাবে আসলে সেটা মানে আপনার যুদ্ধের জন্য সেটা সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন আপনারা যদি দেখেন যে বাংলাদেশের যে বর্তমান যে ডিপ্লোমেসি, হ্যাঁ, মিয়ানমার অনেক বছর ধরে গ্লোবালি আইসোলেটেড। কিন্তু মিয়ানমারের কিন্তু হচ্ছে চায়না এবং রাশিয়া ২ টা দেশের সাথে খুব ভালো সম্পর্ক। এবং এরা মেইনটেইন করেছে যেহেতু মিলিটারি ক্ষমতায়, ওরা কিন্তু সেই চাইনিজ সাপোর্টটা এবং রাশিয়ান যে সাপোর্টটা ওরা এতদিন পেয়ে এসেছে সেটা পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ভালো সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার সাথে এবং আমেরিকার সাথে। যেটা আসলে এখন প্রশ্নের মুখে, কারণ হচ্ছে যে ইউনূসের যে বর্তমানেই বিশেষ করে ইন্ডিয়ার সাথে যে লড়াইটা শুরু করেছে, যেটা ডিপ্লোম্যাটিক লড়াই যেটা, সেটা কিন্তু হচ্ছে যে আপনার মানে বাংলাদেশের জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসছে না। এবং সেইটা ইফেক্ট করছে ইউএস এর সাথে সম্পর্ক। সো এই দুটো দেশই যাদেরকে মিত্র ভাবা হতো বাংলাদেশের, তারা কিন্তু আর বাংলাদেশের পাশে নাই। বাংলাদেশের পাশে হয়তো ইউনূস ভাবতেছে যে সে যেহেতু চীন সফর করে আসছে, যেহেতু সে একবার চীনের প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করতে পারছে, সেজন্য তাকে সাপোর্ট দিবে। যে না, মিয়ানমার হচ্ছে যে আপনি বলতে পারেন যে চীনের মানে একেবারে পোষ্য। ঠিক আছে? সো আপনি ভাববেন না যে আপনি একবার সফর করে আসলেন চীনে, এজন্য চীন আপনাকে সাপোর্ট দিবে। মিয়ানমারকে তৈরিই করেছে চীন। মিয়ানমার যে সরকার সেটা পুরোটাই হচ্ছে চীনের সরকার। এবং সেখানের চীন, রাশিয়া, মিয়ানমারের যে সমুদ্র সীমা, ঠিক আছে? সেই সমুদ্র সীমা নিয়ে ইন্টারেস্ট আছে হচ্ছে চীন, রাশিয়া, ভারত এবং আ যুক্তরাষ্ট্র। প্রতিটা শক্তিশালী রাষ্ট্রেরই কিন্তু ইন্টারেস্ট আছে। সো যদি কোন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যে সাপোর্ট পাবো সেটার কিন্তু কোনো উপায় নাই। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা একটু মানে অর্থনৈতিক বিষয়টা দেখি। কারণ যুদ্ধ আসলে তো যুদ্ধ না। যুদ্ধ মানে হচ্ছে যে বিশাল পরিমাণে একটা টাকার খরচেরও ব্যাপার। ইউক্রেন রাশিয়ার কথা চিন্তা করে দেখেন। ইউক্রেনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, ইউরোপিয়ান একটা দেশ। কারণটা হচ্ছে যে একটা চলমান যুদ্ধ। এবং সেটার ইফেক্ট রাশিয়ার জন্যও পড়ছে। এখন আমরা যদি যুদ্ধ করতে যাই, আমাদের ইকোনমিক অবস্থা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমাদের বর্তমানে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। কলকারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষ, লক্ষ লোক চাকরি হারাচ্ছে। এই অবস্থায় আমরা যদি আরেকটা যুদ্ধে যাই, তাহলে অবস্থাটা কেমন হতে পারে? হ্যাঁ, মিয়ানমারের কথা বলবেন, কিন্তু মিয়ানমার তো অভ্যস্ত হয়ে গেছে। এবং ওদের যে খরচ আর্মির, সে খরচও কিন্তু কম। আমাদের আর্মি হয়তো ভাবতেছে যে হ্যাঁ, মানে ওদের তো টাকা-পয়সা আছে $4.7 বিলিয়ন। মানে কত? প্রায় ৫,০০০ ৬,০০০ কোটি টাকার মতো ব্যাপার। ঠিক আছে? সো এটা হয়তো বাংলাদেশ আর্মি ধরে নিচ্ছে যে এটা পাবে। কিন্তু বাংলাদেশ আর্মিকে আমি উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আপনারা কি ভাবতেছেন যে দেশের ইকোনমি যখন খারাপ হবে যে আপনাদের বাজেটটাও কমবে না? সেটা কি আপনারা জানেন? সো এখন যে ধরনের টাইজ বা ট্রিটিজ বাংলাদেশের যেগুলো আছে, সেগুলো কিন্তু হচ্ছে যে শেখ হাসিনা তৈরি করেছিলেন। ঠিক আছে? সেটা কিন্তু আমাদের জন্য একটা মিলিটারি স্ট্রেংথ হিসাবে কাজ করেছে। এখন পাকিস্তানের সাথে আপনি সম্পর্কের কথা বলবেন, ভারত যদি তার আকাশসীমা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার পাকিস্তান কিন্তু কোনোভাবেই বাংলাদেশে কোনোভাবেই সাপোর্ট দিতে পারবে না ইউনূসকে এসে। কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনোভাবেই যদি মানে যে কাজটা ১৯৭১ সালে হয়েছে, ভারত কিন্তু বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে? যেটা হয়তো আপনারা অস্বীকার করছেন এখন যে মানে যারা ইউনূসের তাবেদার, তারা হয়তো অস্বীকার করছে যে ভারতের ভূমিকার কথা আমাদের স্বাধীনতা যুদ্ধে, এবং পাকিস্তানের সাথে আপনারা তাল মেলাচ্ছেন। কিন্তু পাকিস্তান যে যুদ্ধটা করতে পারেনি ওদের পুরো ফোর্স নিয়ে, সেটার জন্য কিন্তু ভারতের অবদান আছে, সেটা স্বীকার করতে হবে। এখন আমরা যদি মিয়ানমারের সাথে যুদ্ধ যাই এবং ভারত যদি না চায়, ভারত যদি আসতে না দেয়, পাকিস্তানি সাহায্য নিয়ে কিন্তু আপনারা বেশি দূর যেতে পারবেন না। এবং যেখানে হচ্ছে যে ভারত নিজেও যদি ইনভলভ হয়ে যায়, সেটা তাহলে তো প্রশ্নই আসে না এই যুদ্ধে আমাদের জয়লাভের। এবার আমরা একটু স্ট্র্যাটেজিক বিশ্লেষণ করে দেখি যে ২ দেশের ২ টা আর্মির যে অবস্থাটা সেটা কি আছে। এখন স্ট্র্যাটেজিক দিক থেকে চিন্তা করতে থাকলে বাংলাদেশ আর্মির হচ্ছে আপনার রিয়াল ওয়ার্ল্ড এর এক্সপেরিয়েন্স আছে। রিয়াল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স কি? রিয়াল ওয়ার্ল্ড এর এক্সপেরিয়েন্স হচ্ছে যে রাস্তাঘাট বানানো, কালভার্ট বানানো,
তারপর হচ্ছে যে কনস্ট্রাকশন এর কাজ করা, এ ধরনের কাজ করা। বাংলাদেশ আর্মির কিন্তু হচ্ছে যে মানে এক হচ্ছে যে নিজের দেশে এখন হচ্ছে সিভিয়ারলি আনপপুলার যেটাকে বলা যাবে যে বাংলাদেশ আর্মি সাধারণ মানুষ আর্মিকে এখন আর পছন্দ করে না। এক হচ্ছে যে ৫ই আগস্টের কারণে আ অনেকেই পছন্দ করে না এবং ৫ই আগস্ট পরবর্তীতেও আর্মির যে ভূমিকা সেটার কারণেও কোনভাবেই আর্মিকে পছন্দ করে না। এই আর্মি যে হচ্ছে যে একটা দেশের রাষ্ট্রপ্রধানের সুরক্ষা দিতে পারে না, দেশের আ সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারে না। সেই আর্মি অন্য দেশের সাথে যুদ্ধ করবে, যুদ্ধে জিতবে সেটা হচ্ছে যে মানে খুবই উচ্চাস আমাদের। অন্যদিকে মিয়ানমারকে যদি দেখেন যে মিয়ানমারের কিন্তু হচ্ছে যে যখনই মানে আমরা যখন ওদের সাথে যুদ্ধে যাব না তখন প্রত্যেকটা ছোট, ছোট মিলিশিয়া গ্রুপ বলেন বা আর্মি ওদের যে মেইন আর্মি বলেন, আরাকান আর্মি বলেন সবাই কিন্তু হচ্ছে যে তখন আমাদের বিরুদ্ধে আসবে। এবং এদের উ যুদ্ধের এক্সপেরিয়েন্সটা কি? এরা হচ্ছে যে প্রতিনিয়ত যুদ্ধের মধ্যে আছে গত কয়েক দশক ধরে এবং জানে। এবং বাংলাদেশের যেই আপনার জিওগ্রাফির কথা যদি বলেন, বাংলাদেশের যে জিওগ্রাফি সেটা কিন্তু হচ্ছে ততটা যুদ্ধের জন্য ফ্রেন্ডলি না। ঠিক আছে? যেটা মিয়ানমারে, যেখানে জঙ্গল আছে, হিল টেরেন আছে, যেটা পুরো মিয়ানমারই হচ্ছে যে অনেকটা আমাদের পার্বত্য চট্টগ্রামের মতো। সো ঐরকম স্ট্র্যাটেজিক অবস্থান বা ভৌগোলিক যে অবস্থা, সেই অবস্থা থেকে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো অবস্থায় নাই। ঠিক আছে? এখন সবশেষে আ মানে যুদ্ধ তো শুধু আর্মির মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে না। সেখানে নেভি ইনভলভ হবে, এয়ার ফোর্স ইনভলভ হবে। আ নেভির ক্ষেত্রে তুলনা করতে গেলে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেহেতু হচ্ছে যে কিছু ২ টা সাবমেরিন কিনেছেন এবং ৬ টা ফ্রিগেট ছিল এবং বেশ কিছু এয়ারক্রাফট আছে আমাদের মিগ-29 যেটা আসলে মানে এয়ার ফোর্সের জন্য সেটাও মানে খুবই স্ট্রং বলা যেতে পারে। আমাদের মতো দেশের জন্য যথেষ্ট স্ট্রং। কিন্তু সেটা কিন্তু মিয়ানমারের তুলনায় কিছু না। মিয়ানমারের এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে শুধুমাত্র আমাদের চাইতে দ্বিগুণ তা না। মিয়ানমারের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে যে ওদের ড্রোন দিয়ে অ্যাটাক করার যে ক্ষমতা। বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ নেভি বা আমাদের যেই ড্রোন টেকনোলজি আছে সেটা শুধুমাত্র হচ্ছে সার্ভেইলেন্স এর জন্য। হ্যাঁ? সো ড্রোন দিয়ে ওদের যে ড্রোন গুলো আছে, সেই ড্রোন গুলো হচ্ছে যে যুদ্ধে সরাসরি ব্যবহার করার জন্য। মানে সেই ড্রোন গুলো দিয়ে হচ্ছে যে ওরা চাইলেই আমাদের কক্সবাজারে এসে বোমা মারতে পারবে। চট্টগ্রামে এসে বোমা মারতে পারবে। এখন আপনি শুট করে একটা ড্রোন ফেলে দিবেন। সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র যে ড্রোন অ্যাটাক করলেন, সেই ড্রোনের ক্ষতি হলো। সেটার ক্ষতির পরিমাণ কিন্তু কম হবে। কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে যে প্লেন নিয়ে এরোপ্লেন নিয়ে গিয়ে ওদেরকে অ্যাটাক করতে হবে। সো এখানে একটা বড় ডিফারেন্স তৈরি হবে। সবশেষে শুধু মানে এই একটা কথা বলতে চাই যে এই একটা যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই যুদ্ধ আমরা চাই না। এই যুদ্ধ বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের দরকার এখন হচ্ছে যে সঠিক নেতৃত্ব। বাংলাদেশ আর্মির দরকার এখন সঠিক নেতৃত্ব। বাংলাদেশের দরকার এখন হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের দরকার ডিপ্লোমেসি। আমাদের এই ধরনের কোন যুদ্ধে যাওয়ার কোন প্রয়োজন নেই। তারপরেও যদি যুদ্ধ লাগে আপনাদের কি মনে হয় আসলে? কে জিতবে বলে মনে হয় আপনাদের?